দুইজন মিলে একটা পরিকল্পনা করে যে কিভাবে এই পাবলিকের টাকাগুলো নিজের পকেটে নেওয়া যায়। তো এর দুইটা কৌশল এরা ব্যবহার করছে। একটা হলো কি, পাবলিক যখন বা সাধারণ গ্রাহক যখন টাকা জমা দিতে আসতো, ইসলামী ব্যাংক পিএলসি শাখা, যেটা এই শাখার ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান, উনি একটা অভিযোগ দায়ের করেন এই মর্মে যে তার একজন ক্যাশিয়ার তার ক্যাশিয়ার তার যে গ্রাহকদের বিভিন্ন সময় ঠকিয়ে প্রায় 1.5 কোটি টাকা লোপাট করে নিয়ে যায়। এই সংক্রান্ত উনি একটা মামলা করেন, অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে একটা মামলা রুজু হয় আদমদীঘি থানায়। রুজু হওয়ার পর থেকে যেহেতু সাধারণ জনগণের টাকা, এবং ওই সাধারণ জনগণের অনেকেই আমার সাথে দেখা করে গেছেন, তাদের কষ্টের কথা জানিয়েছেন, তাদের চোখের পানি আমি দেখেছি। তো তারা এখানে আসার পর জিনিসটা আমি খুবই গুরুত্বের সাথে নেওয়ার পরে আমি অনেকদিন ধরে লেগে আছি, কিন্তু আসলে আসামিদের পাচ্ছিলাম না, মানে কোনোভাবে আসামিদের নাগাল পাচ্ছিলাম না। কারণ এরা এক একজন আসামি 20টা-25টা করে সিম ব্যবহার করে এবং র্যান্ডম তারা তাদের সেট চেঞ্জ করছে, যার কারণে আমি আসলে খুঁজে পেতে আমাদের বেগ পেতে হয়েছে। তো এর দেখা যাচ্ছে সাধারণত আমরা আসামিকে ফলো করি, এই ক্ষেত্রে আসামিকে রেখে আমরা তার তার সাথে যে কথা বলে এরকম আরও পিছনে চলে গেছে, যে তার সাথে কথা সি পার্টি বা ডি পার্টি পর্যন্ত গিয়ে আমি বুঝতে পারছি যে আসামিটা এইখানে অবস্থান করতেছি, ক্যাশিয়ার আর কি। আর ওনার বড় বাবা বলে, যেটাকে বলে চাচা আর কি, বড় চাচা, উনি হলো ওই ব্যাংকের ওই ব্যাংকের শাখাটার পুরো দায়িত্বে ছিল উনি, এবং ওনার নামে ওই ব্যাংকটার আউটলেটটার লাইসেন্স করা ওনার নামে। তো এরা এই বিভিন্ন কারণে এই বড় চাচার, যার নাম হলো সোহাগ, বিভিন্ন কারণে সে আর্থিক সংকটে পড়ে যায়। এই পড়ে যাওয়ার পরে এরা দুইজন মিলে একটা পরিকল্পনা করে যে কিভাবে এই পাবলিকের টাকাগুলো নিজের পকেটে নেওয়া যায়। তো এর দুইটা কৌশল এরা ব্যবহার করছে। একটা হলো কি, পাবলিক যখন বা সাধারণ গ্রাহক যখন টাকা জমা দিতে আসতো, ওরা টাকাটা জমা নিত কিন্তু রিসিপ্ট দিত না। তো সাধারণ মানুষ অনেক সময় রিসিপ্ট ব্যাপারটা বুঝতো না, ফলে ওরা মনে করতো হয়তো এটাই নিয়ম, রিসিপ্ট না নিয়ে চলে যেত। আর কিছু কিছু লোক যারা বুঝতো তাদেরকে আবার রিসিপ্ট দিয়ে দিত। এরকম যারা বুঝতো না বিষয়টা, তারা এই যারা রিসিপ্ট না দিয়ে যাদেরকে ম্যানেজ করা যেত, তারা কিন্তু রিসিপ্ট না নিয়ে চলতো, ওই টাকাটা তারা করতো ব্যক্তিগত খাতে রাখতো। এবং এদের ইচ্ছা ছিল হয়তো বা যদি আরো ব্যাপকভাবে এটা এটা বড় হয় আর শাখাটার কার্যক্রম আরো ব্যাপ্তি লাভ করে, তখন সে টাকাটা দিয়ে দেবে। কিন্তু আসলে এইটা এইভাবে ব্যাংকিং কার্যক্রমের কোনো অংশই না। আবার ঠিক তিনি উল্টা দিকে একটা টাকা জমা নেওয়ার সময় এই কাজ করছে, আবার টাকা যখন দিবে তখন মনে করেন সাপোজ একটা টাকা, ওখানে কিন্তু পুরোটাই আপনার যে ইয়েগুলা আউটলেটগুলো চলে কিন্তু বা এজেন্ট ব্যাংকিং শুধু ফিঙ্গারপ্রিন্টের উপরে চলে। তো ফিঙ্গারপ্রিন্ট আপনি একবার দিলেন, দেওয়া মাত্র কিন্তু আপনার টাকাটা কিন্তু মানে এটা ক্যাশ হলো। তো যখন আবার যে হয়নি, আবার একটু দেন, সে আবার দিচ্ছে, আবার একটু দেন, আবার দিচ্ছে, কিন্তু তার টাকা এখন 3বার কিন্তু তার হয়ে গেল। যখন সে 3বার ফিঙ্গারপ্রিন্ট দিল, মনে করেন সাপোজ সে 15,000 টাকা চেক দিল, সে 3বার ফিঙ্গারপ্রিন্ট দিল, তখন দেখা গেলো যে প্রথমবার ফিঙ্গারপ্রিন্ট যে দিচ্ছে 15,000 টাকা, এই টাকাটা সে কিন্তু পাবে। বাকি 30,000 টাকা কিন্তু মানে হয়ে গেল, ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু খারিজ হয়ে যাচ্ছে, কিন্তু টাকাটা কিন্তু নিয়ে নিচ্ছে, ওরা নিয়ে নিচ্ছে। আমি কি বুঝতে পারলাম? এইভাবে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে তারা প্রায় বছর খানেক ধরে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে টাকাগুলা নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে বা নিজেদের নামে ক্যাশ করে নিচ্ছে, প্রায় 1.5 কোটি টাকার মতো। ওরা বলতেছে যে আমরা 70 লাখ টাকার মতো, মানে জিজ্ঞাসাবাদ হচ্ছে 70 লাখ টাকার মতো তারা। কিন্তু এই ক্ষেত্রে আবার অনেকে তাদের যে বক্তব্য যে অনেকে যাদের অল্প পরিমাণ টাকা ছিল, যেহেতু আমরা একটু বিপদে পড়ছি, তারাও এখন বলছে যার 3 লাখ টাকা ছিল তে বলতেছেন 5 লাখ টাকা ছিল। এটাও হতে পারে, এটা তদন্তে আশা করি তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। তো মানে ওদের বক্তব্য অনুযায়ী ধরা হয়েছে, ধৃত আসামির বক্তব্য অনুযায়ী প্রায় 70 লাখ টাকার মতো তারা এইভাবে মানে ডানবাম করছে বা লোপাট করছে, এবং তারা ব্যক্তিগত কাজে এটা ব্যবহার করছে, যেটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টের, সাধারণ মানুষের খুবই কষ্টের টাকা। অনেকে বিদেশি যারা আছে তাদের রক্তের ঘামের টাকা দেশে প্রিয়জনদের জন্য পাঠাচ্ছে, সেই টাকাগুলো তারা এইভাবে লোপাট করার চেষ্টা করছে। তো আমি মনে করি এই ধরনের অভিযানের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে, এবং যারা এইসব করার আগ্রহ আছে তারা সামনে ভবিষ্যতে তারা সতর্ক হবে, এবং কেউ যে আইনের ঊর্ধ্বে না সেটা প্রমাণিত হবে। তো আমরা আমাদের এই যে দাপ্তরিক কার্যক্রমগুলো শেষ করে আমরা আমরা আদমদীঘি থানায় সোপর্দ করব। সেটা আরও যুক্ত আছে, আমি জানি আরও 2জন সম্পৃক্ত আছে। আমি ওদেরকেও ধরার আমাদের যে অভিযান, সেই অভিযান অব্যাহত থাকবে।